আরজি কর ধর্ষণ খুনের মামলায় চার্জশিট আজই প্রথম চার্জশিট সিবিআই এর। নিউজ 18 বাংলা প্রথম ব্রেক করেছে এই খবর। আপনাদের আরো একবার জানাই, 58 দিনের মাথায় চার্জশিট দিল সিবিআই। সঞ্জয় রায়কে ধর্ষক খুনি বলে। আর দেখো, তোমাকে জানাই যে আরজি করে খুন এবং যে ধর্ষণের যে মামলা, সেই মামলাতে এই প্রথম চার্জশিট জমা দিল সিবিআই এর স্পেশাল ক্রাইম ব্রাঞ্চের আধিকারিকরা। এপাশে জমা পড়েছে আরজি করে খুন এবং ধর্ষণের মামলাতে প্রথম চার্জশিট, এবং এই চার্জশিট সদস্য আজকে এসেছে এবং তার মধ্যে আইনজীবীরাও কিন্তু রয়েছেন। শিয়ালদা আদালতে এই চার্জশিট জমা দেওয়া হয়েছে সিবিআই সূত্র থেকে অভিযোগ যে কিনা এই ঘটনায় একেবারে বিকৃত মানসিকতা নিয়ে সে মস্ত অবস্থায় গেছিল সেমিনার হলে 8ই আগস্ট। সকলে যখন সে প্রতিহত যখন তিনি করেন, তখন তার মুখ চেপে স্নোবারিং করে অজয় রায় কিন্তু বেরিয়ে যায়, এবং তারপরে যখন সে বুঝতে পারে যে সে কিন্তু আর বেঁচে নেই, তখন সে নিচে পাইচারি করতে থাকে এবং তারপরে সে সেখান থেকে পালিয়ে যায়। এই ঘটনার পর্যায়ক্রম হিসাবে সিবিআই কিন্তু উল্লেখ করেছে যে সঞ্জয় একজন বিকৃত মানসিকতার ব্যক্তি, সেই কারণে সে মস্ত অবস্থায় বিভিন্ন জায়গায় ঘুরে আসার পরে আরজি করে সেমিনার হলে গিয়েছিলেন, এবং সেখানে গিয়ে তারপরে কিন্তু সেমিনার হলে সেখানে গিয়ে কিন্তু খুন এবং ধর্ষণের ঘটনা সে ঘটায়। এবং সেই ঘটনাতে ইতিমধ্যেই যে সঞ্জয় রায়কে কলকাতা পুলিশ যে গ্রেফতার করেছিল, সেই গ্রেফতারের পরে সিবিআই সেই তদন্তভার হাতে নেয়, এবং সিবিআই সেই তদন্তভার হাতে নেওয়ার পরে ইতিমধ্যেই সেখান থেকে কিন্তু চার্জশিট ইতিমধ্যেই কিন্তু পেশ করেছে সিবিআই আধিকারিকরা শিয়ালদা আদালতে। একদমই অর্পিতা, তুমি আমার সঙ্গে থাকো। 17ই সেপ্টেম্বর ঘুরে ফিরে সেই একই তিমিরে ধর্ষণ করেছে একজনই। সিবিআই তদন্তে ফের একই তথ্য, এবার চার্জশিটেও সেই একই ইঙ্গিত। 9 আগস্ট আরজি করে তরুণী চিকিৎসকের দেহ উদ্ধার, ধর্ষণ খুনের অভিযোগে তোলপাড়। সেদিনই সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে গ্রেফতার করে কলকাতা পুলিশ। পরে মামলা যায় সিবিআই এর হাতে। আরও দুজনকে গ্রেফতার করে এজেন্সি। আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং তালা থানার তৎকালীন ওসি অভিজিৎ মণ্ডল। ধর্ষণ খুনের মামলায় সিবিআই এই দুজনকে গ্রেফতার করলেও মূল অপরাধে তারা কেউই অভিযুক্ত নন। এবার আদালতে সিবিআই জানালো, ধর্ষণ করেছে একজনই। এখনো পর্যন্ত তদন্তে এটাই উঠে এসেছে, গণধর্ষণ করা হয়েছে কিনা তার তদন্ত চলছে। মঙ্গলবার অভিজিৎ মণ্ডল এবং সন্দীপ ঘোষকে ফের আদালতে তোলে সিবিআই। সেই সময় আদালত চত্বরে ওঠে উই ওয়ান্ট জাস্টিস স্লোগান। এদিন আদালতে অভিজিৎ ও সন্দীপকে আরো 3 দিনের জন্য হেফাজতে চায় সিবিআই। সিবিআইয়ের আইনজীবী বলেন, আরজি কর ও টালা থানার সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। আরজি করের সিসি ক্যামেরার ফুটেজে সন্দেহজনক অনেকের গতিবিধি চোখে পড়েছে। দেহ উদ্ধারের দিন কয়েকজনের সঙ্গে ফোনে কথা হয় সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলের। এই কয়েকদিনে সন্দেহজনক বেশ কয়েকটি মোবাইল নাম্বারও হাতে এসেছে। এটা জানা দরকার সন্দেহজনক ফোন কলের পেছনে কোনো ষড়যন্ত্র রয়েছে কিনা। তাই সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলকে মুখোমুখি বসিয়ে আরও জেরার প্রয়োজন। কিন্তু তারা সহযোগিতা করছে না, তাই আরো 3 দিনের হেফাজত দরকার। তখন টালা থানার অপসারিত ওসির আইনজীবী বলেন, অভিজিৎ মণ্ডল তদন্তকারী অফিসার ছিলেন না, সহযোগী ছিলেন। তদন্তে যুক্ত থাকা সরকারি অফিসারকে পদ্ধতি মেনে গ্রেফতার করা হয়নি। গ্রেফতার করতে সরকারের অনুমতি দরকার। সিবিআই বলছে, আমার মক্কেলের মোবাইলের কল রেকর্ড ও সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছে। আগে তো 9 বার হাজিরা দিয়েছেন আমার মক্কেল। তাহলে অভিজিৎ মণ্ডলকে আরো জেরার কি প্রয়োজন? তখন বিচারক সিবিআই থেকে জানতে চান, সন্দীপ ও অভিজিৎ কি ধর্ষণ ও খুনের ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত, নাকি প্রমাণ লোপাটের ষড়যন্ত্রে? সিবিআইয়ের আইনজীবী বলেন, ধর্ষণ করেছে একজনই। এখনো পর্যন্ত তদন্তে এটাই পাওয়া গেছে। গণধর্ষণ হয়েছে কিনা তার তদন্ত চলছে। ধর্ষণ খুনে সন্দীপ ও অভিজিৎ যুক্ত কিনা সরাসরি তা বলতে পারছি না, তবে প্রমাণের লোপাটের ষড়যন্ত্র সহ একাধিক বিষয় রয়েছে। তখন বিচারক বলেন, এটা গুরুতর বিষয়, কোনো প্রমাণ তো থাকা দরকার। সিবিআই কি এমন কিছু পেয়েছে? যদি তেমন কিছু প্রমাণ পেয়ে থাকে, তাহলে আলাদা করে এফআইআর দায়ের করা হয়নি কেন? তখন সিবিআই আইনজীবী বলেন, হতে পারে ধর্ষণ খুনের আগে কোনো ষড়যন্ত্র হয়েছে। সন্দীপ ইচ্ছাকৃতভাবে এফআইআর করতে দেননি, তাই বলে ওসি এফআইআর দায়ের করবেন না কেন? কে আটকেছে? 14 ঘন্টা পর এফআইআর দায়ের করা হয়, এটা ষড়যন্ত্র। তখন বিচারক বলেন, ধর্ষণ ও খুনের আগেই যদি ষড়যন্ত্র করা হয়ে থাকে, তাহলে তো সেটা সিরিয়াস কেস, আলাদা করে এফআইআর করা উচিত। তখন সিবিআইয়ের আইনজীবী বলেন, সব দিকই খতিয়ে দেখা হচ্ছে, তাই আবারও হেফাজতে চাইছি।
এই আবেদন মেনে অভিজিৎ ও সন্দীপকে 3 দিন সিবিআই হেফাজতে রাখার নির্দেশ দেন বিচারক। আরজি করের প্রাক্তন অধ্যক্ষ টালা থানার অপসারিত ওসিকে বের করার সময়ও গরম হয়ে ওঠে আদালত চত্বর, ওঠে স্লোগান। সন্দীপ ও অভিজিৎকে লক্ষ্য করে এদিন ফের জুতো দেখানো হয়। নিউজ 18 বাংলা। আরজি করের এই ঘটনায় আরো অনেক ব্যক্তি জড়িত থাকতে পারে, এই দাবিতে উত্তাল হয়েছিল জুনিয়র ডাক্তারদের একাংশ, এবং জুনিয়র ডাক্তাররা তারা এখনো আন্দোলন করছেন। অর্পিতা আমার সহকর্মী রয়েছেন আমার সঙ্গে। অর্পিতা, সিবিআই তাদের চার্জশিটে সঞ্জয় রায়কে অভিযুক্ত হিসেবে সঞ্জয় রায়ের নাম দিয়েছে, কিন্তু এখানে কি আর কারো নাম থাকতে পারে? দেখো, এখনো পর্যন্ত আমরা সিবিআই সূত্র থেকে যেটা জানতে পারছি যে শিয়ালদা অ্যাডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বিচারক অরিজিৎ মণ্ডলের এজলাসে ইতিমধ্যেই আরজি করে চিকিৎসকের খুন এবং ধর্ষণের ঘটনাতে চার্জশিট জমা পড়েছে সিবিআই এর স্পেশাল ক্রাইম ব্রাঞ্চের তরফে, এবং এটা হচ্ছে সবথেকে প্রথম এটা চার্জশিট। এবং আরজি করে খুন এবং যে ধর্ষণের ঘটনাতে আজই প্রথম চার্জশিট দেওয়া হলো 58 দিনের মাথায়। তার কারণ গত 9ই আগস্ট আরজি করে চিকিৎসকের দেহ উদ্ধার হয় এবং চার্জশিটের নাম উল্লেখ রয়েছে সঞ্জয় রায়, যে কিনা মূল অভিযুক্ত ধর্ষণ এবং খুনের ঘটনায়। কারণ সঞ্জয় বিকৃত মানসিকতার ব্যক্তি। মত্ত অবস্থায় সে 8ই আগস্ট রাত্রেবেলায় সে সেমিনার হলে যায় এবং সেখানে গিয়ে চিকিৎসক তরুণীকে সেখানে তাকে প্রথমে আগে সেখানে তাকে কিন্তু ধর্ষণ করার তাকে চেষ্টা করে। সে প্রতিহত করলে তিনি তখন তাকে স্মদারিং করে, অর্থাৎ দম বন্ধ করে তাকে খুন করে। তারপরে কিন্তু তাকে কিন্তু ধর্ষণ করে বলে অভিযোগ এবং তার মৃত্যু হয়। সেই ঘটনাতে মূল অভিযুক্ত সেই সঞ্জয় রায়, যাকে আমরা দেখেছি কলকাতা পুলিশও কিন্তু গ্রেফতার করেছিল এবং মূল অভিযুক্ত হিসাবে সঞ্জয় রায়কেই দেখানো হয়েছিল। এছাড়াও কিন্তু তথ্য প্রমাণ লোপাট এবং ষড়যন্ত্র এবং এই ঘটনাকে সুইসাইড বলে ধামাচাপা দেওয়ার যে চেষ্টা, সেখানে হাসপাতাল কর্তৃপক্ষ এবং পুলিশের যে গড়িমসি সেই বিষয়েও কিন্তু উল্লেখ রয়েছে। যেমন এই ঘটনাতে এই ষড়যন্ত্র এবং এই পুলিশের গড়িমসি এবং তার সঙ্গে তথ্য প্রমাণ লোপাট ষড়যন্ত্রে ইতিমধ্যেই সন্দীপ ঘোষ আরজি করে প্রাক্তন অধ্যক্ষ এবং তার সঙ্গে তোমাকে জানিয়ে রাখি যে অভিজিৎ মণ্ডল, যিনি কিনা ওসি টালা, তাকে কিন্তু গ্রেফতার করেছিল সিবিআই স্পেশাল ক্রাইম ব্রাঞ্চের আধিকারিকরা এবং তারপরে তাদেরকে কিন্তু হেফাজতেও নেওয়া হয়। তাদের পলিগ্রাফের জন্য সন্দীপের পলিগ্রাফ হয়, কিন্তু বাকির কিন্তু আর কিন্তু পলিগ্রাফ হয়নি। সঞ্জয় পলিগ্রাফ টেস্ট হয় এবং এই ঘটনাতে সঞ্জয় রায় হলো মূল অভিযুক্ত, সেই কথাই কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে। এছাড়াও বেশ কিছু সাক্ষীর সেখানে বয়ানের কথা উল্লেখ করা হয়েছে, যাদের স্টেটমেন্ট রেকর্ড করেছে সিবিআই আধিকারিকরা। এবং ইতিমধ্যেই যেটা আমরা জানতে পারছি, খুন এবং ধর্ষণের ঘটনাতে যে বারবার প্রশ্ন উঠছিল যারা কিনা আন্দোলনকারী, যে ওই ঘটনাস্থলে এক নাকি একাধিক ব্যক্তি ছিল, সেখানে কিন্তু উল্লেখ সেখানে রয়েছে যে সঞ্জয় রায় তিনি সেখানে একাই সেখানে ছিল, সেই কিন্তু খুন এবং ধর্ষণের ঘটনা সে ঘটায়। কিন্তু এই ঘটনাতে যারা ষড়যন্ত্রে যারা সামিল, যারা এই ঘটনাতে তথ্য প্রমাণ লোপাট করার যারা চেষ্টা করেছিল, সেখানে কোনো প্রভাবশালী কেউ ফোন করেছিল কিনা, অভিজিৎ মণ্ডল এবং এই সন্দীপ ঘোষ তারা কার মাধ্যমে প্রভাবিত হয়েছিল কিনা, সেই বিষয়টা কিন্তু এখনো অবধি তদন্ত করে খতিয়ে দেখা হবে। তবে পুজোর আগে এই চার্জশিট আরজি করে খুন এবং ধর্ষণের ঘটনাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে তদন্তকারী আধিকারিকরা। কারণ সাধারণত কিন্তু বিএনএসএস যে সেখানে 60 দিনের মাথায় চার্জশিট হয়, সেখানে 58 দিনের মাথাতেই কিন্তু চার্জশিট পেশ করলো সিবিআই স্পেশাল ক্রাইম ব্রাঞ্চের আধিকারিকরা। ইতিমধ্যেই তদন্তকারী অফিসার সীমা পাঞ্জা সহ 5 জনের একটি টিম এবং তাতে কিন্তু লিগাল সেলের আধিকারিকরাও রয়েছে সিবিআই এর। তারা ইতিমধ্যেই সিবিআই শিয়ালদা অ্যাডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বিচারক অরিজিৎ মণ্ডলের এজলাসে তারা কিন্তু চার্জশিট জমা দিলেন। ধন্যবাদ অর্পিতা। 58 দিনের মাথায়, ঠিক 58 দিনের মাথায় চার্জশিট জমা দিল সিবিআই আরজি কর কাণ্ডে এবং সঞ্জয় রায়কেই ধর্ষক খুনি বলে উল্লেখ করা হয়েছে চার্জশিটে। কথা বলবো সান্নিকের সঙ্গে। সান্নিক, কে এই সঞ্জয় রায়? সঞ্জয় রায়ের ব্যাকগ্রাউন্ড কি জানা যাচ্ছে? তার পরিবারের সঙ্গে নিউজ 18 বাংলা কথা বলেছিল, কি উঠে আসছে? দেখো, এর আগে যখন সঞ্জয় রায় গ্রেফতার হয় সেই সময় আমরা সঞ্জয় রায়ের বাড়ি খুঁজতে ভবানীপুরের একটা অ্যাড্রেসে পৌঁছই। সেখানে গিয়ে যেটা দেখতে পাওয়া যায়, শুধুমাত্র সঞ্জয় রায় এই ঘটনাই নয়, এর আগেও একাধিক বিষয় তার ক্ষেত্রে তার যারা প্রতিবেশীরা তারা কিন্তু বিভিন্ন রকম অভিযোগ সামনে তুলে এনেছিলেন। কেউ বলেছিলেন যে তার বাড়ি লিখে দেবেন বলে তার কাছ থেকে টাকা নিয়েছেন, এবং তারপর কেউ বলছেন পুলিশে চাকরি করিয়ে দেবেন বলে তার কাছ থেকে টাকা নিয়েছেন, এবং এইরকম একাধিক অভিযোগ। এর আগেও 4 জন স্ত্রী তার ছিল, তাদের কিভাবে মৃত্যু হয় এক একজনের সেই বিষয়ে কারোর কাছে কোনো স্পষ্ট উত্তর নেই। খালি শেষ স্ত্রী যিনি ছিলেন
তার মৃত্যুর ক্ষেত্রে বলা হয় যে তার নাকি ক্যান্সার হয়েছিল এবং কোনো রকম বিনা চিকিৎসায় সেই মহিলাও কিন্তু মারা যান। এইরকম একাধিক অভিযোগ এই সঞ্জয় রায়ের বিষয়ে স্থানীয়ভাবে উঠে আসছিল এবং প্রত্যেক ক্ষেত্রে এই যে বিষয়টা একেবারে কমন ছিল যে সবকিছুর পরেই সঞ্জয় রায় কিন্তু আদতে একজন খুবই প্রভাবশালী ব্যক্তি হিসেবে এই এলাকায় পরিচিত ছিলেন এবং তার নিজের জন্য কলকাতা পুলিশের একটি বাইক তিনি ব্যবহার করতেন এবং এছাড়াও যে বিভিন্ন জায়গায় তার যে থাকার জায়গা সেইখানেও কলকাতা আর্ম পুলিশের জন্য নির্ধারিত যে ব্যারাক সেই ব্যারাকে এই সঞ্জয় রায় থাকতো। এই ধরনের বিভিন্ন অভিযোগ কিন্তু বিভিন্ন মহল থেকে সামনে এসেছিল। স্বাভাবিকভাবে প্রশ্ন উঠতে শুরু করে এই সঞ্জয় রায়কে, কিন্তু তার বিরুদ্ধে যে ঘটনাগুলো সামনে আসে তার থেকে একটা বিষয় কিন্তু স্পষ্ট হয় যে কিছুটা হলেও বিকৃত মস্তিষ্কের একজন মানুষ এবং সেই কারণেই এই ধরনের ঘৃণ্য ঘটনা ঘটানোর পরেও সে নিশ্চিন্তে সে তার ব্যারাকে গিয়ে সেখানে জামা কাপড় ছেড়ে সে কিন্তু নিশ্চিন্তে ঘুমাতে গিয়েছিল এবং এই গোটা বিষয়টা যখন সামনে আস্তে আস্তে আসে আজকে যে চার্জশিট এলো সেক্ষেত্রেও কিন্তু সেই ব্যাকগ্রাউন্ড যে ব্যাকগ্রাউন্ডটাই আমরা আগেও দেখিয়েছিলাম সাধারণ মানুষকে, সেই জিনিসটাই কিন্তু আরো একবার সামনে চলে এলো। একদমই সার্নিক, অনেক ধন্যবাদ। তবে শুধু সঞ্জয় রায় নয়, 15ই সেপ্টেম্বর মহিলা চিকিৎসককে ধর্ষণ খুনে বৃহত্তর ষড়যন্ত্রের ইঙ্গিত মিলতেই জিজ্ঞাসাবাদে জোর দেয় সিবিআই। আরজি করের তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার অপসারিত ওসি অভিজিৎ মণ্ডলের যোগ সাজশ একাধিক ইস্যু তুলে কোর্টে সওয়াল করে সিবিআই। নাইট ডিউটিতে মহিলা চিকিৎসককে ধর্ষণ খুন, আরজি করের ঘটনায় তোলপাড়, তদন্তে সিবিআই। শনিবার টালা থানার অপসারিত ওসিকে গ্রেফতার করে কেন্দ্রীয় এজেন্সি। আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকেও গ্রেফতার করা হয়। এই দুজনকে রবিবার শিয়ালদা কোর্টে তোলা হয়। সেই সময় তাদের জুতো দেখানো হয়। এদিন শুনানিতে সিবিআইয়ের আইনজীবী দীপক পরিয়া বলেন, কল লিস্টে দেখা গিয়েছে সন্দীপ ঘোষের সঙ্গে অনবরত যোগাযোগ রেখেছিলেন অভিজিৎ মণ্ডল। অভিজিৎ একজন পুলিশ অফিসার, সব নিয়ম জানেন। ধর্ষণ এবং খুনের মামলায় যতটা সতর্ক থাকা উচিত ছিল সেটা তিনি ছিলেন না। তার কর্তব্যে গাফিলতি ছিল। সকাল 10টায় ঘটনার কথা জানা যায়। 1 ঘন্টা পর তিনি ঘটনাস্থলে পৌঁছন। চিকিৎসক জানান নির্যাতিতার মৃত্যু হয়েছে। তারপরেও অচৈতন্য অবস্থায় উদ্ধার হয় বলে অভিযোগ দায়ের করে পুলিশ। রাত 11:30টায় এফআইআর হয়। দেহ উদ্ধারের 14 ঘন্টা পর অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়। তথ্য প্রমাণ লোপাট করা হয়েছে। বিচারক পামেলা গুপ্ত জানতে চান ওসির বিরুদ্ধে কি অভিযোগ। সিবিআইয়ের আইনজীবী বলেন, ষড়যন্ত্র, প্রমাণ লোপাট, দেরিতে এফআইআর, কর্তব্যে গাফিলতির মতো অভিযোগ রয়েছে। মহিলাদের বিরুদ্ধে অপরাধের বিষয়ে ভালো করে জানা উচিত ছিল ওসির, কিন্তু পুলিশ হিসেবে সঠিক তদন্ত করেননি। ঘটনাস্থল থেকে ফুটপ্রিন্ট, ফিঙ্গারপ্রিন্ট উঠাও উনি তদন্ত প্রক্রিয়া মেনে চলেননি। এরপর শিয়ালদা কোর্টের বার অ্যাসোসিয়েশনের আইনজীবী বলেন, ওসি মূল অপরাধী, আমাদের তরফে বলে দিলাম, কেউ মুভ করবেন না। অভিজিৎ মণ্ডলের আইনজীবী অয়ন ভট্টাচার্য বলেন, উনি পুলিশ অফিসার, তার বিরুদ্ধে সিবিআই কি এমন পেল যে গ্রেফতার করা হলো? মেমো অফ অ্যারেস্টে রিলেটিভের সই নেই। আমি গ্রাউন্ড অফ অ্যারেস্ট দেখতে পাইনি। সিবিআইয়ের আইনজীবী বলছেন, উনি মূল অভিযুক্ত নন, বৃহত্তর ষড়যন্ত্রের জন্য গ্রেফতার। টালা থানার ওসির জন্য জামিনের আবেদন করলাম, যে কোনো শর্তে জামিনের আবেদন। সিবিআইয়ের আইনজীবী বলেন, পুলিশ ও সিবিআইয়ের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই। পুলিশ বলেই তাকে গ্রেফতার করা হয়েছে এমন নয়, সন্দেহভাজন বলে তাকে গ্রেফতার করা হয়েছে। গত 9ই আগস্ট আরজি করে মহিলা চিকিৎসকের দেহ উদ্ধার হয়। ধর্ষণ খুনের অভিযোগে শুরু হয় তদন্ত। উঠে আসে আরজি করের নানা দুর্নীতির অভিযোগ। এই দুর্নীতির মামলায় প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে গ্রেফতার করে সিবিআই। তারপর ফের গ্রেফতার, এবার ধর্ষণ খুনের মামলায়। পাশাপাশি গ্রেফতার করা হয়েছে টালা থানার অপসারিত ওসি অভিজিৎ মণ্ডলকে। এই দুজনকেই 17ই সেপ্টেম্বর পর্যন্ত সিবিআই হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন বিচারক। অর্পিতা হাজরা, নিউজ 18 বাংলা।